হাই এভরিওয়ান। পৃথিবীর যে এত সুন্দর রূপ, কোথাও রয়েছে হিমালয়, আবার কোথাও রয়েছে নদ নদী, তাহলে এত সুন্দর রূপ কে প্রদান করলো? তোমাদের মনে কি এই প্রশ্ন আসে না? মানুষকে এত সুন্দর সমুদ্র তৈরি করতে পেরেছে, যেখানে প্রতিনিয়ত ঢেউ এসে চলেছে, যেখানে প্রতিনিয়ত বায়ু প্রবাহিত হয়ে চলেছে, আর যেখানে এত সুন্দর পাহাড়, যেখানে ওপরে বরফ জমে রয়েছে? কে তৈরি করলো এগুলো? কে এত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়ে দিল? তাহলে তার উত্তর পাওয়ার জন্য আমাদের জেনে নিতে হবে আজকের অধ্যায়। তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী ক্লাস 10-এর প্রথম অধ্যায়, পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবী পৃষ্ঠের গঠন, আকৃতি, আকার, ঢাল এসবকে নিয়ে পৃথিবীর যে রূপ, তাকে বলা হয় ভূমিরূপ। সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর বাইরের যে রূপ, তাকেই বলা হয় ভূমিরূপ। এখন আমরা জানব ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়াগুলি সম্বন্ধে। বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত শব্দটি এসেছে এক্সোজেনিয়াস শব্দটি থেকে, যেটি দুটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। এক্সো কথাটির অর্থ হলো বহির্ভাগ এবং জেনিয়াস শব্দটির অর্থ হলো উৎপত্তি। তাহলে এই মানে থেকেই আমরা বুঝতে পারছি বহির্জাত কথার অর্থ হলো যেসব ভূপ্রকৃতির সৃষ্টি বাইরে থেকে হয়েছে, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আর একটু ভালোভাবে বলতে গেলে আমরা বলতে পারবো পৃথিবীর বহিস্থ শক্তিগুলি দিয়ে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, এসবের ফলে সঞ্চয় কার্য, ক্ষয় কার্য এবং বহন কার্যর ফলে পৃথিবীর যে রূপ প্রদান হয়, তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা জানবো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো এটি খুব ধীর গতিতে কাজ করে। 2 নম্বর হলো এটি ততদিন অবধি কাজ করে যাবে যতদিন না পৃথিবী সমান হয়ে যাচ্ছে বা ক্ষয় সীমা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবার আমাদের জেনে নিতে হবে তাহলে ক্ষয় সীমা কাকে বলে। ক্ষয়কারী শক্তিগুলি যেই সীমা পর্যন্ত ক্ষয় করতে পারে, তাকেই বলা হয় ক্ষয় সীমা। এবার আরেকটু ভালোভাবে বলতে গেলে ক্ষয় সীমা হলো সেই সীমা যার পরে এই শক্তিগুলি আর ক্ষয়কার্য করতে পারে না। আর সেই সীমা ঠিক কোন পর্যন্ত? সমুদ্রের নিচেও আমরা জানি অনেক বড় বড় গিরিখাত রয়েছে। তাহলে যতদিন না পৃথিবী সমুদ্রের তল পর্যন্ত মিলে যাচ্ছে, ততদিন পর্যন্ত এই ক্ষয়কারী শক্তিগুলি ক্ষয় কার্য চালিয়ে যাবে, আর তাকেই আমরা বলবো ক্ষয় সীমা। তাহলে তোমরা বুঝতে পারছো বহির্জাত প্রক্রিয়া কতদিন অবধি কাজ করবে। বহির্জাত প্রক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি স্থিতিশীল এবং গতিশীল দুটি শক্তির মাধ্যমেই হয়ে থাকে। আর এটি একটি গতিশীল পরিবর্তন, মানে এটা কোনোদিন থেমে থাকে না, সব সময় চলে আসছে। আজকে তুমি যেই পাথরটাকে নদীতে ভাসিয়ে দেবে, সেটি সেখানে পড়ে থাকবে না, ঠিক তার পর মুহূর্তেই অনেকটা দূর অতিক্রম করে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই শক্তিগুলি কখনোই স্থিতিশীল নয়, এগুলো চলে যাচ্ছে। এই গতিশীল পরিবর্তনই বহির্জাত প্রক্রিয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাব এর শক্তিসমূহ নিয়ে। এই শক্তিসমূহকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো, একটি হলো স্থিতিশীল, একটি হলো গতিশীল। স্থিতিশীল মানে যেই শক্তিগুলি এক জায়গায় থেকে কাজ করে, যেটি কোনো গতি প্রদান করে না, সেই ক্ষয়জাত পদার্থ গতি লাভ করে না। আরেকটি হলো গতিশীল, মানে যেটি জায়গা পরিবর্তন করে, মানে ক্ষয় সাধন করার পর সেটি নিজস্ব স্থানে পড়ে থাকে না, জায়গা থেকে সরে যায়। তাহলে স্থিতিশীলের কয়েকটি উদাহরণ কি হবে? উষ্ণতা, উচ্চতা, ঢাল, এসব হলো স্থিতিশীল শক্তির উদাহরণ। আর গতিশীল শক্তির উদাহরণগুলো কি? আমরা আগেই বলেছি নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এসব হলো আমার গতিশীল শক্তিসমূহ। এবার আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি বলে দিতে চাই এসব শক্তিসমূহ কোথায় কাজ করে। তোমরা নিজেদের সাধারণ জ্ঞান থেকেই বুঝতে পারবে সমুদ্র তাপ সব থেকে বেশি কোথায় থাকে? সেটা থাকে মরু অঞ্চলে। তাহলে এই সমুদ্র তাপজনিত শক্তি সব থেকে বেশি মরু অঞ্চল বা তার সংলগ্ন জায়গাগুলিতেই কাজ করবে।
সমুদ্র তরঙ্গ কোথায় কাজ করবে? সেটা নিশ্চয়ই পাহাড়ের ওপরে করবে না, কারণ সেখানে তো আর সমুদ্র নেই। তাহলে যতটুকু জায়গা অবধি সমুদ্র রয়েছে ততটুকু জায়গা অবধি সমুদ্র তরঙ্গ কাজ করবে, তার মানে সমুদ্রের উপকূলবর্তী জায়গাগুলি। এবার নদী কোথায় কাজ করবে? পাহাড়ে নদী উচ্চ গতিতে থাকবে, তারপর পার্বত্য পাদদেশে এসে সেটি মধ্যগতি এবং সমভূমিতে এসে সেটি নিম্ন গতিতে চলে যাবে। নদী প্রবাহিত হয় কোথায়? যেখানে বৃষ্টিপাত হবে বা বরফ গলা জল থাকবে সেখান দিয়েই নদী যাবে। নিশ্চয়ই একটা শুষ্ক অঞ্চলে তুমি জলের ধারা দেখতে পাবে না। এবার আমরা চলে আসব হিমবাহ। হিমবাহ কোথায় কাজ করবে? হিমবাহ কাজ করবে ঠান্ডা জায়গাগুলি, যেগুলি হিমাঙ্ক বা 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে আছে। তাহলে সেই জায়গাগুলি কোথায়? সেগুলি হলো একদম পাহাড়ের উপরে, যেখানে উচ্চতা অনেক বেশি। আমরা পরবর্তী সময় জানবো উচ্চতা বাড়ার সাথে সাথে কেন তাপমাত্রা কমে যায়। এরপর আসছি বায়ু। বায়ু কাজ করবে মরু এবং তার সংলগ্ন জায়গাগুলিতে, কারণ সেখানেই বায়ু প্রবাহ সব থেকে বেশি থাকে। এছাড়াও যেসব অঞ্চলে বায়ু প্রবাহ বেশি হয় সেখানেই বায়ুর দ্বারা সঞ্চয়জাত এবং ক্ষয়জাত ভূমিরূপ আমরা লক্ষ্য করব। এছাড়া রয়েছে আমাদের শেষে ভৌমজল। ভৌমজল কাজ করে চুনাপাথর যুক্ত জায়গাগুলিতে। বহির্জাত প্রক্রিয়াকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো আরোহণ, একটি অবরোহণ এবং জৈবিক। আরোহণ হলো যেসব শক্তিগুলির দ্বারা ভূমিরূপ উঁচু হয়ে যায় তাকে বলবো আরোহণ। আরোহণের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নদী যখন এসে সঞ্চয় সাধন করে মোহনার সামনে এবং বদ্বীপ গঠন করে তাকে আমরা বলবো আরোহণ। তার ফলে কি হচ্ছে? নদী গাত্রে বালি বা পলি জমা হয়ে বদ্বীপ গঠন করছে, তার ফলে সেখানে আরোহণ হচ্ছে। এবার আমরা জানবো অবরোহণ। অবরোহণ মানে ভূপৃষ্ঠ নিচু হয়ে যাওয়া। সেটা কিভাবে হতে পারে? যখন নদী বয়ে আসে পাহাড় থেকে তখন কি হয়? নদী ক্ষয়কার্য করে নিয়ে আসে, অনেক বড় বড় বোল্ডার পাথর সবকিছু বয়ে নিয়ে আসে। তাহলে কি হচ্ছে? সেখানে কমে যাচ্ছে বা সেই জায়গাটি সামান্য নিচু হয়ে যাচ্ছে। সেটি তুমি সাধারণ চোখে দেখতে পারবে না, কারণ কি হচ্ছে? সেই পরিমাণ খুবই কম। আগেই আমরা বৈশিষ্ট্যতে জেনেছি বহির্জাত প্রক্রিয়া খুব ধীরে কাজ করে, কিন্তু তুমি যদি সেটি 10 বছর বা 20 বছর বা 50 বছর আগের কোনো চিত্রে দেখো তাহলে বুঝতে পারবে নদী সেখানে কতটা ক্ষয় সাধন করেছে বা জায়গাটি কতটা নিচু হয়ে গেছে। এবার অবরোহণে আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা করি। একটি হলো ক্ষয় সাধন, অপসারণ এবং পুঞ্জিত স্খলন। যখন বহির্জাত প্রক্রিয়াগুলি দিয়ে ভূপৃষ্ঠের ক্ষয় সাধন হয়, মানে ভূপৃষ্ঠ ক্ষয়ে যায়, তাকে বলবো আমরা ক্ষয় সাধন। এরপর আছে অপসারণ। অপসারণ মানে সেই জায়গার ক্ষয়িত পদার্থগুলি যেগুলি স্বস্থানে পড়েছিল সেগুলি জায়গার থেকে অন্য জায়গায় চলে আসে, তাকে বলে অপসারণ। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যখন পাহাড়ের একটা পাথর ভেঙে যায় তখন সেটি সেখানে যখন পড়ে থাকে তাকে আমরা বলবো ক্ষয় সাধন, এবং সেই ভেঙে যাওয়া পাথরটা বৃষ্টি বা অন্যান্য কারণে যখন সেটা নিচে নেমে চলে আসে তখন তাকে আমরা বলবো অপসারণ। এবার আছে পুঞ্জিত স্খলন। একটা বড় শিলাস্তরের অংশ নিচে নেমে আসে। কেন নেমে আসে? সেটি হতে পারে বৃষ্টিপাতের জন্য, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে শিলাস্তর আলগা হয়ে নিচে নেমে আসতে পারে। এছাড়া আর কি হতে পারে? মহাকর্ষ বল সব সময় পৃথিবীর সবকিছু কেন্দ্রের দিকে টানে, তাহলে সেই টানের ফলেও কোনো একটা বড় শিলাস্তরের অংশ নিচে নেমে আসতে পারে। একে বলা হয় পুঞ্জিত স্খলন। এরপর আমরা পড়ব জৈবিক। জৈবিক হলো যখন উদ্ভিদ বা প্রাণীর কার্যের দ্বারা শিলাস্তর ক্ষয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, মানে অপসারিত হয়, তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়ার জৈবিক প্রক্রিয়াগুলি। তার মধ্যে কি হতে পারে? উদ্ভিদ তার মূল প্রবেশ করিয়ে শিলাস্তরকে চূর্ণ করে দিতে পারে। এছাড়া গরুর খুর বা অন্যান্য প্রাণীদের খুর বা মানুষের বিভিন্ন কার্যের দ্বারা শিলাস্তর ক্ষয় হচ্ছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সেগুলি অপসারিত হচ্ছে। তাহলে আজকের আমাদের ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে চলে আসব নদীর বিভিন্ন কাজ এবং সেই কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।